ক্লজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লজের প্রকার অনেক প্রকার, অনেক বিস্তারিত। আমাদের আজকের ওই বিস্তারিত আলোচনা করার সামনে বিস্তারিত আলোচনা করতে 4-5টা পাঠ করা লাগবে ক্লজের, এতটা বড় এবং এতটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা জাস্ট সিভিল কমপ্লেক্স করার জন্য যতটুকুই দরকার ততটুকু আমরা এখানে ব্যবহার করবো, ততটুকু আমরা দেখবো, জাস্ট প্রকারভেদটা একটু দেখবো। ক্লজের বাংলা হলো খণ্ড বাক্য বা বাক্য অংশ। বাক্য অংশ মানে একটা বাক্যের একটা অংশ, বাক্যের একটা অংশ। বাক্য কি জিনিস? কয়েকটি শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব পরিপূর্ণরূপে যদি প্রকাশ করে, মনের ভাব কিন্তু প্রকাশ করা লাগবে, নাহলে পাশাপাশি বসলেই হবে না, সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করা লাগবে, সেটা হলো কি বাক্য। আর ওই বাক্যের একটা অংশটা হলো একটা ক্লজ। ক্লজ আর ফ্রেজের ভিতরে পার্থক্য দেখো। ফ্রেজ হলো শব্দাংশ, ফ্রেজ হলো শব্দাংশ। ম্যাক্সিমাম মানে প্রশ্ন এরকম হয় বা ভাইবা বোর্ডগুলোতে এমন প্রশ্ন হয় যে ক্লজ এবং ফ্রেজের ভিতরে কি পার্থক্য, স্টুডেন্টরা সবাই জড়াই ফেলে। ক্লজ এবং ফ্রেজের ভিতরে পার্থক্য ওটা হলো যে ক্লজ হলো এমন একটা মানে বাক্য হবে বা কয়েকটা শব্দ সমষ্টি হবে যেখানে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে, ক্লজের ভিতরে সাবজেক্ট প্লাস একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, মনে আছে ভার্ব করেছিলাম সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্ব হলো 3 প্রকার ছিল না, পার্টিসিপল, জেনারেল, ইনফিনিটিভ। এটা হলো নন ফাইনাইট বা ফাইনাইট ভার্ব। এই পাশ থেকে ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে, এটা হলো কি ক্লজ। কিন্তু ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট বা ভার্ব এগুলো থাকে না। ফ্রেজের ভিতরে সাবজেক্ট এবং ভার্ব কিছুই থাকে না। তাহলে পার্থক্য হলো এটা যে ক্লজ হলো কয়েকটি শব্দের সমষ্টি যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু ফ্রেজ হলো সেটাও কয়েকটি শব্দের সমষ্টি কিন্তু সেখানে কোনো সাবজেক্ট থাকবে না। আচ্ছা, আমি একটা কিন্তু শব্দ লিখে রাখো। দেখো তো, কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড হবে, কক অ্যান্ড বুল স্টোরি, কয়েকটি শব্দ, 4টি শব্দ হয়েছে এখানে। এই 4টি শব্দের ভিতরে তোমাদের জানা মতে কোন এক ভার্ব আছে এর ভিতরে? ভার্ব আছে এর ভিতরে? নেই। আমরা হিসাব করলে দুটো নাউন পাচ্ছি, কিন্তু সে কি সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হলো ভার্বকে প্রশ্ন করতে হয় কে বা কারা, যে ক্রিয়া সম্পন্ন করে সেই সাবজেক্ট। এখানে ক্রিয়া তো নেই, তাহলে সাবজেক্ট হবে কিভাবে? এর বাংলা মিনিং হলো গাঁজাখড়ি গল্প। এর বাংলা মিনিং হলো কি? গাঁজাখড়ি গল্প। বুঝছো? কথা বোঝা গেছে? যেমন আমরা বলতে পারি কি, আমি আরো একটা শব্দ লিখি, মনে করো অন দা টেবল, টেবিলের উপর, ইন দা রুম, শ্রেণীকক্ষে। এই যে শব্দগুলো, আমরা কয়েকটা শব্দ এখানে একত্রিত হয়েছে, এগুলো কি? এগুলো কি? এটা কি? এটা কি ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। ক্লজ হইতে গেলে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকা লাগবে। এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই। আমরা মনে করি সাবজেক্ট এই টেবিল, নাউন না। নাউন হইলে কি সাবজেক্ট হতে পারে না? সাবজেক্ট হতে গেলে তাহলে কে বা কার দ্বারা প্রশ্ন করা লাগবে, ক্রিয়া থাকা লাগবে। তাহলে আমরা ফ্রেজ এবং ক্লজের ভিতরে পার্থক্য বুঝলাম। এবং ফ্রেজের উদাহরণ তো আমরা দিলাম, ক্লজের উদাহরণ কি? ক্লজের উদাহরণ লিখলাম না, কারণ আমরা নিচেই বুঝতেছি, এটা একটু খেয়াল করো। তো ক্লজটা হলো 3 প্রকার, সাধারণত 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 হলো প্রিন্সিপাল ক্লজ। নাম্বার 1 হলো কি? প্রিন্সিপাল ক্লজ। ওর আর একটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট, মানে কি স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি না বাংলাদেশ, স্বাধীন দেশ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, আর প্রিন্সিপাল মানে প্রধান। প্রধান যা স্বাধীন তাই। যে প্রধান বা যে প্রিন্সিপাল বা যে হেড স্যার, সে প্রতিষ্ঠান থেকে যখন অন্য কোথাও চলে যায়, ওর কি কারো পারমিশন নেওয়া লাগে? কিন্তু অন্য কেউ যদি পারমিশন মানে যাইতে যায়, তার পারমিশন নেওয়া লাগবে না প্রিন্সিপালের অথবা হেড স্যারের। তাহলে যার কারোর সহযোগিতার দরকার হয় না, সে হলো প্রিন্সিপাল ক্লজ। নিজেই নিজের কাজ করতে পারে যে, সে হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা হলো এর ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্ভরশীল। নির্ভরশীল, ও নির্ভর করবে আরেকজনের উপরে, নিজে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে ওর কোনো কিছু করতে গেলে আরেকজনের সহযোগিতার দরকার। এখানে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আমরা বুঝলাম। এবারে এদের আর মানে আমরা যে বইতে যে সংজ্ঞাটা লেখা আছে সেই সংজ্ঞা অনুসারে আমরা একটু বলি। দেখো, একটি সাবজেক্ট থাকবে, এই প্রিন্সিপাল ক্লজে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারবে। এটা হলো ফাইনাইট ভার্ব, এই সরি কি প্রিন্সিপাল ক্লজ। আর এখানেও বলছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু নিজে অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে আমরা সহজ বিষয় বুঝলাম যে নিজে ক্লজ মানে তো সেখানে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকতেছে,
কিন্তু আমাদের নিজের অর্থ যদি প্রকাশ করতে পারে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর যদি না পারে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা এই উদাহরণটা একটু দেখি। অ্যাজ মানে জানো, অ্যাজ মানে হলো কারণে, অ্যাজ মানে কারণে। দ্য গার্ল ওয়াজ ইল, মেয়েটার অসুস্থ থাকার কারণে। ওয়াজ মানে কি ছিল, তাহলে মেয়েটা অসুস্থ ছিল, আর অ্যাজ দিলেও সেটা হচ্ছে মেয়েটা অসুস্থ থাকার কারণে। এই কমার এক পর্যন্ত বাক্যের অংশ কি, মেয়েটা অসুস্থ থাকার কারণে। দেখো তো আমরা এইটুকুই বলি, আমরা আর কিছু বলি না, এইটুকু দিয়ে আমাদের বাক্যের অর্থ কি প্রকাশ পাচ্ছে সম্পূর্ণরূপে, মেয়েটা অসুস্থ থাকার কারণে। বাক্যের অর্থ স্পষ্ট হয়নি। এরপরে আমরা এই অংশ বাদ দিয়ে দিলাম। দেখো, শি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এখানে বাক্যের একটা অর্থ স্পষ্ট হয়েছে, সে স্কুলে যেতে পারেনি, ঠিক আছে, বা সে স্কুলে যায়নি, তাই না, বা আমরা খেলিনি, এরকম। তাহলে এই অংশটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারছে। এখানে আমাদের একটা সাবজেক্ট আছে, এখানে আমাদের একটা ভার্ব আছে, বুঝতে পারছি। তাহলে এই অংশটা সহযোগিতা, এটা হলো প্রিন্সিপাল ক্লাস, এটা হলো প্রিন্সিপাল ক্লাস, এটা কি প্রিন্সিপাল ক্লাস। আর এটা আমাদের যেহেতু অর্থ প্রকাশ করতে পারছে না, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা দেখি, অ্যাজ দ্য গার্ল ওয়াজ ইল, মেয়েটা অসুস্থ থাকার কারণে শি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এখন দেখো এই সম্মিলিত একটা বাক্য হয়েছে এই পর্যন্ত। এই বাক্যের এই কমার এখান থেকে একটা অংশ, এই একটা অংশ, এই অংশটার অর্থ প্রকাশ করতে হলে এই অংশটা নিয়ে তারপর হচ্ছে, মেয়েটা অসুস্থ থাকার কারণে সে স্কুলে যেতে পারেনি। কথা বুঝছো? তাহলে এই অংশটা কি নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এ প্রিন্সিপাল। আর এই অংশ নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে এর সহযোগিতা নেওয়া লাগবে, নিয়ে তারপর অর্থ প্রকাশ করা লাগবে। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রথম দুটো আমাদের ক্লিয়ার সবার। এবার সেই কোঅর্ডিনেট ক্লজ কি জিনিস, কোঅর্ডিনেটিং কনজাংশন। আমাদের পার্সিভ স্পিচে আমরা কনজাংশন গুলো করছি। কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি সেখানে ছিল, এন্ড, বাট, তারপরে অর, আদারওয়াইজ, এগুলো। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটি সমজাতীয় ক্লজ কি হবে, সমজাতীয়, মানে এ পাশে প্রিন্সিপাল হবে, ও পাশেও প্রিন্সিপাল হবে, ঠিক আছে। তাই যদি হয় সেই ক্লাস গুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেট ক্লাস। দেখো, দ্য গার্ল ওয়াজ ইল, মেয়েটা অসুস্থ ছিল, মেয়েটা অসুস্থ ছিল, মেয়েটা অসুস্থ থাকার কারণে না, ছিল, একদম অর্থ স্পষ্ট। আবার আমরা বলতে পারি দ্য গার্ল অথবা শি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি বা যেতে পারেনি। এইটাও নিজের অর্থ প্রকাশ করছে, এটাও নিজের অর্থ প্রকাশ করছে, মাঝখানে যুক্ত হয়েছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হওয়ার কারণে আমাদের এই ক্লাস, এই একটা ক্লাস, এই একটা ক্লাস, এরা কি হয়ে গেল, এটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। তাহলে ক্লজের তিন প্রকার, বুঝতে পারছি আমরা সবাই। যদি বুঝে থাকে এই ক্লজ, যদি আমরা বুঝে থাকি আমাদের সিম্পল কমপ্লেক্স মনে করো যা চেনবো আমরা, এখান থেকে হয়ে যাচ্ছে। দেখো এবার আমি বলছি, দেখো এই কোঅর্ডিনেট ক্লজ যে বাক্য থাকবে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স হবে, সহজ মনে করবা। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি থাকবে এখানে, কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন বাক্যের কোন জায়গায় থাকে, মাঝখানে, এন্ড, বাট, অর, নর, আদারওয়াইজ। তাহলে এন্ড, বাট, অর, নর, আদারওয়াইজ, এই যে শব্দগুলো, এই কনজাংশন গুলো যে বাক্যের মাঝখানে থাকবে সেই বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তো তিন প্রকার না। তো এখান থেকে আমাদের এই কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনতে পারবো খুব সহজে। বাক্যের মাঝখানে কি কি থাকবে, এন্ড, বাট, অর, নর, আদারওয়াইজ। কোথায় থাকবে, বাক্যের মাঝখানে। কোন সেন্টেন্স হবে সেটা, কম্পাউন্ড। কোঅর্ডিনেট